গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে কি ইউনূস সরকার আরো ৬ মাস ক্ষমতায় থাকবে? বিষয়টার মধ্যে একটা জনমনের সংশয় তৈরি হয়েছে। এই ১৮০ দিন তাহলে কার হাতে ক্ষমতা থাকবে? গণভোটটা আসলেই যথাযথভাবে বুঝে ভোট দেবেন কিনা নাগরিকরা, এটা একটা বড় ধরনের প্রশ্ন এখন কিন্তু রয়ে গেল। যদি না জিতে যায় তাহলে কি সব আগের মতো থেকে যাবে? প্রথম কথা হচ্ছে না জয়যুক্ত হওয়া মানে হচ্ছে জুলাই সনদ জনগণ গ্রহণ করলো না। জনমতটির জন্য যে গণভোটটি আয়োজন করা হয়েছে সেটির জন্য নির্বাচনের আয়োজন করতে হলো কেন? গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদকে আইনগত কাঠামোর মধ্যে থেকে বাইরে ফেলে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যদি ভবিষ্যতে এই সংসদ এই প্রতিশ্রুতি মানতে না চায় সেক্ষেত্রে জনগণের হাতে কি আর কোনো ক্ষমতা থাকবে? আগামী ১২ই ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। একটা ব্যালটে প্রার্থী আর একটা ব্যালটে শুধু দুটি শব্দ, হ্যাঁ অথবা না ভোট। কিন্তু জনমনে হ্যাঁ ভোট নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে ইউনূস সরকার কি আরও ৬ মাস থাকবে কিনা, অথবা এই হ্যাঁ ভোটের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল আরও দীর্ঘায়িত করার কোনো সুযোগ রয়েছে কিনা। এই হ্যাঁ আর না ভোট শুধু মতামত, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে সংবিধান, ক্ষমতা আর রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ? গণভোটে হ্যাঁ জিতলে কি বদলাবে আর না জিতলে কি সব আগের মতোই থাকবে? সেই প্রশ্নের উত্তর খুঁজব সংবিধান আর বাস্তবতার আলোকে একজন আইনজীবীর সঙ্গে। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা আসগর শরীফী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট শরীফী, আপনাকে বাংলা নিউজ 24 সমসাময়িক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে এই যে গণভোট নিয়ে অনেক আলোচনা চলছে, যেহেতু 12ই ফেব্রুয়ারি আমাদের দুটি ভোট দিতে হবে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের, আমরা যে সংসদ সদস্য নির্বাচন করব সেটি একটি ভোট, আর একটি হচ্ছে গণভোট, হ্যাঁ না ভোট। এখন গণভোট নিয়ে যে প্রশ্ন উঠেছে, যে সাধারণ জনমনে যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, সেটি নিয়ে আগে সবার প্রথমে কথা বলবো আপনার সঙ্গে। সেটি হচ্ছে যে এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে কি ইউনূস সরকার আরও ৬ মাস ক্ষমতায় থাকবে? এটা আসলে কি মনে হচ্ছে যে অনেকেই বলছেন যে এটি আসলে এই সরকার, অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার একটি সুযোগ রয়েছে কিনা এই হ্যাঁ ভোটের মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টার মধ্যে একটা জনমনের সংশয় তৈরি হয়েছে, কিন্তু বিষয়টা আইনের মধ্যে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে, যেটা আমরা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি, সেই নির্বাচনের মধ্য দিয়ে কয়েকটা বিষয় আমাদের সামনে আসবে। একটা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ত্রয়োদশ সংসদ গঠিত হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য হানা ভোটের মধ্য দিয়ে একটা সামনের দিকে অগ্রসর হব। যদি এই নির্বাচনের মধ্য দিয়ে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে একটা প্রেক্ষাপট তৈরি হবে, আর যদি না জয়যুক্ত হয় একটা প্রেক্ষাপট তৈরি হবে। যে প্রেক্ষাপটে তৈরি হোক না কেন, আগামী নির্বাচনের পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শপথ নেওয়ার জন্য আহ্বান করবেন। তো তিনি যখনই প্রধানমন্ত্রীর শপথ নেবেন তখনই কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ অবসান ঘটবে। সুতরাং এই সাংবিধানিক কাঠামো এবং জুলাই সনদের মধ্য দিয়ে যে একটা নির্বাচন আমরা সামনে করতে যাচ্ছি, সেই নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদ বৃদ্ধি করার যে একটা জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, এটার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। জনমনে যে প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে যে যদি যে দলই সরকার গঠন করুক না কেন নির্বাচনের মাধ্যমে, তো তারা সাথে সাথে কি ক্ষমতা গ্রহণ করতে পারবে কিনা। সেক্ষেত্রে কি যে ১৮০ দিনের কথা বলা হচ্ছে, অর্থাৎ ৬ মাসের কথা বলা হচ্ছে, সেই 6 মাস আসলে কিভাবে চলবে? আচ্ছা, তখন কে থাকবে? প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরেই সংসদ সদস্যদের উপর, সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন ওনাদের জন্য নির্বাচন কমিশন ফলাফলের উপর ভিত্তি করে গ্যাজেট প্রকাশ করবেন। সেই গ্যাজেট প্রকাশ হওয়ার পরপরই সংসদ সদস্যগণ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। শপথ নেওয়ার পরেই কিন্তু সংসদ চালু হয়ে গেল। সংসদ যদিও অধিবেশনে যাচ্ছে না, কিন্তু সংসদ চালু হয়ে গেল। পরবর্তী সংসদ হওয়ার সাথে সাথে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত করার একটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। তার মানে হচ্ছে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নির্বাচন পরিবর্তে আর থাকছে না। তার মানে সেই সময় অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। প্রধানমন্ত্রী হিসাবে একজন শপথ নেওয়ার সাথে সাথেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অবসান ঘটে যাবে। তাহলে এই যে ১৮০ দিনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কার যে পরিষদটি, সেটি কার মাধ্যমে পরিচালিত হবে? ১৮০ দিনে যে বিষয়টা জনমনে তৈরি হয়েছে সেটা হচ্ছে
আগামী নির্বাচনের মধ্য দিয়ে একজন ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ত্রয়োদশ সংসদের জন্য একটা সংসদ সদস্য নির্বাচন করবেন প্রত্যেক এলাকার জন্য 300 জন। আবার একই ভোটের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ নামে আরেকটা পরিষদ গঠিত হবে। নির্বাচিত যারা হবেন তারা একই সাথে দুটো সংসদের সদস্য হবেন। একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য, যেটা আমাদের এখন বর্তমানে বিদ্যমান যে সাংবিধানিক কাঠামো সেটার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, যেটাকে আমরা ত্রয়োদশ সংসদ বলে অভিহিত করব। আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। যিনি নির্বাচিত হবেন জনগণের ভোটে, তিনি দুটো শপথ নেবেন। একটা হচ্ছে সংবিধানের আলোকে সংসদ সদস্য হিসাবে, আর একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হয়েছিল 2025 সালে, সেই আদেশের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। ওই পরিষদ সদস্য হিসাবে যারা কাজ শুরু করবেন তারা প্রথম কার্যদিবস থেকে শুরু করে 180 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের আলোকে, যদি জুলাই সনদের যে ভোটের প্রভিশন যেটা বলা আছে সেটা যদি পাস হয়, জনগণ যদি সেটা গ্রহণ করে নেয়, তখন ওই 180 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধানটা সংশোধন হবে। এই সংশোধনের কাজটা সম্পাদন করবেন সংবিধান সংস্কার পরিষদ, যারা একাধারে সংসদ হিসেবে কাজ করবেন আবার সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। ওই 180 দিন অতিবাহিত হওয়ার পরে, এর আগে তো তারা সংবিধান প্রয়োজনীয় সংস্কারগুলো করে ফেলবেন। ওই সংস্কারগুলো সাধন করার পরে 180 দিনের পরে সংসদ সদস্য হিসাবে তারা শুধু বিদ্যমান থাকবেন। সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যপদ তারা ছিল সেটা তারা থাকবেন না। সুতরাং 180 দিনের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের জন্য যে ধারাবাহিকতা শুরু করা হয়েছে সেটার কার্যক্রম সমাপ্ত হবে। তার মানে অ্যাডভোকেট শরীফি, আমি যদি ভুল না করি তাহলে বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে আমরা যে ভোটটি দেব আগামী 12 ফেব্রুয়ারি, দুটি ভোট আমরা দিব এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে তার মানে হচ্ছে আমরা তাদেরকে দুইটি পদ আমরা নির্বাচিত করছি। একটি হচ্ছে সংসদ সদস্য পদ, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। একই ভোটে তারা দুটি সদস্য নির্বাচিত হচ্ছে। দুটো সদস্য নির্বাচিত হবেন। সংসদ সদস্য হিসেবে যারা কাজ করবেন ওনাদের পরিচালনার জন্য স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। সংবিধান সংস্কার পরিষদের জন্য কিন্তু সংসদ সদস্যদের যিনি স্পিকার থাকবেন উনি সংবিধান সংস্কার পরিষদের জন্য স্পিকার থাকবেন না। সংবিধান সংস্কার পরিষদ আলাদা একজন সভাপ্রধান তৈরি করবেন, আলাদা একজন ডেপুটি সভাপ্রধান তৈরি করবেন। আচ্ছা, ওই সভাপ্রধানের অধীনে সংবিধান সংস্কার পরিষদ তাদের অধিবেশনগুলো পরিচালনা করবেন। সেই অধিবেশনের মধ্যে জুলাই সনদের আলোকে, জুলাই সনদ যদি ভোট জয়যুক্ত হয় তাহলে সেই ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের যে বিষয়গুলো জনমনের ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গেল সেগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত হবে। সেটার জন্য তাদের মেয়াদ হচ্ছে 180 দিন। কিন্তু অ্যাডভোকেট শরীফি, অনেক মানুষই কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে তৃণমূলের মানুষ যারা, তারা কিন্তু অনেকেই জানেন না যে আমরা কিন্তু একই ভোট দিয়ে দুটি পদে তাদেরকে জয়যুক্ত করছি। বিশেষ করে যারা অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে জয়যুক্ত হলে সেক্ষেত্রে ইউনূস সরকার আরও 6 মাস তারা ক্ষমতায় থাকবেন, এরকম একটি ভুল ভ্রান্ত ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। এই যে বিষয়গুলো, এই যে ধোঁয়াশাগুলো, এটি দূর করা গেল না কেন নির্বাচনের আগে? মানুষের মনে এখন এই সংশয় কেন? আচ্ছা, দুটি বিষয় আপনি এখানে অবতারণা করেছেন। একটা হচ্ছে না ভোটের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, এটার মধ্য দিয়ে 180 দিনের যে সুযোগ ইত্যাদি একটা জটিলতা, প্রশ্নগুলো নিয়ে একটা জটিলতা। একটা হচ্ছে একই ভোটের মধ্যে দিয়ে দুইটা সংসদ সদস্য বা একটা গণপরিষদ সদস্য নির্বাচিত হচ্ছে, এই বিষয়গুলো পরিসরের মধ্যে আলোচিত হচ্ছে না, জনগণের মধ্যে এগুলো নিয়ে কোনো ধারণা তৈরি হয়নি। আসলে জানি না, কোনো মানুষই জানে না। আপনি সঠিক বলেছেন, বিষয়টার জন্য সরকার আসলে যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলে আমি মনে করছি না। এবং গণমাধ্যমও ঠিকমতো এই ব্যাপারে জনগণকে এই বিষয়ে সচেতন করছে না। এই বিষয়ে নির্বাচনে আর খুব বেশি দেরি নেই, অল্প কয়েকদিন সময় আছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ব্যাপক একটা আলোচনা করা দরকার এবং গণমাধ্যমের পক্ষ থেকে একটা ব্যাপক আলোচনা করা দরকার যে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি আবার একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হচ্ছেন এবং তিনি আবার সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদের আলোকে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলোর আলোকে উনি সংবিধান সংস্কারের ভূমিকা রাখবেন। একদমই তাই। তার মানে হচ্ছে গণভোটে কত সতর্ক থাকতে হবে একজন ভোটারকে। তার মানে সে শুধু একজন সংসদ সদস্য নির্বাচিতই করছেন না, তিনি একজন সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত করছেন, যিনি জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবেন 180 দিন সংসদে। তো সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনে বা আমরা যারা ভোটার রয়েছে তাদের প্রার্থী নির্বাচনে অনেক সচেতন হতে হবে। সেই সচেতনতা আমি কোথাও দেখছি না, আপনি দেখছেন? আপনি ঠিকই বলেছেন, অনেক সচেতন হতে হবে। শুধু সচেতন হতে হবে না, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আপনি যখন একটা স্বাভাবিক প্রক্রিয়া একটা সংবিধান সংশোধন হয়, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 142 বলা আছে সংবিধানের যে কোনো বিষয় সংশোধন করতে হলে সংসদ সদস্যদের মধ্য থেকে
2/3 সদস্যদের কর্তৃক পাশ হতে হবে। তার মানে হচ্ছে 2/3 সংসদ সদস্যরা যদি একটা বিষয়ে একমত হন তবে সেই বিষয়ে সংবিধান সংশোধন হবে। কিন্তু বর্তমানে যে বিষয়ের দিকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, সংবিধান সংস্কার কমিশনের মধ্য দিয়ে এটাতে কিন্তু 2/3 সদস্যদের বাধ্যবাধকতা থাকছে না। ওই আইনের মধ্যে বলা আছে অধিকাংশ সদস্যরা যদি একমত হন তাহলে কিন্তু সংবিধান সংশোধন হয়ে যাবে। সুতরাং এই বিষয়ের ক্ষেত্রে জনগণের মধ্যে আরো অনেক বেশি সচেতনতা দরকার। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একদমই তাই। কারণ তিনি একই সঙ্গে দুটি কাজ করবেন। দুটি কাজ করছেন। এটি আসলে এই যে সরকারের যে ত্রুটিটা রয়ে গেল নির্বাচনের আগে, নির্বাচনে আর মাত্র খুব অল্প সময়, এক সপ্তাহখানি সময় বাকি আছে, তো এই ত্রুটিটা কি আসলে আর তো সময় নেই, কিভাবে তারা এটি রিকভার করবে? ব্যাপকভাবে প্রচার করা দরকার, সরকারের পক্ষ থেকে গণমাধ্যম থেকেও ব্যাপকভাবে প্রচার করা দরকার, আর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে এই ব্যাপারে যদি প্রচার করা হয়, আমার মনে হচ্ছে যে সময়টা আছে সেই সময়টা কাজে লাগে এই ব্যাপারে ব্যাপক একটি জনসচেতনতা তৈরি করা যাবে। গণভোট আসলে কি? গণভোট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু যুক্ত? আচ্ছা, একই দিনে দুটি ভোট। হ্যাঁ, গণভোট বিষয়টা হচ্ছে আমরা যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে আমাদের রাষ্ট্রটাকে আমরা সাজানোর চেষ্টা করছি, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা মৌলিক পরিচয় হচ্ছে জনগণের ইচ্ছাই চূড়ান্ত আইন। এটাকে সংবিধানের আমাদের অনুচ্ছেদ 7 অনুযায়ী পপুলার সভারেন্টি বলা হয়। জনগণের ইচ্ছাই চূড়ান্ত আইন, উইল অফ দ্য পিপলকে আমরা কনস্টিটিউশন বলে থাকি। তার মানে হচ্ছে যখনই কোনো একটা বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা হবে, সেই মতামত যদি অধিকাংশ জনগণ দ্বারা গৃহীত হয়, সেটার একটা আইনগত ভিত্তি তৈরি হয়। সুতরাং অধিকাংশ জনগণের কাছ থেকে যদি মতামতটা নেওয়া যায়, জুলাই সনদে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে সেগুলো একটা আইনি ভিত্তি তৈরি হবে। পরবর্তীতে সেগুলো সংবিধানের সংশোধনের ক্ষেত্রে, সংবিধানের সংযোজনের ক্ষেত্রে এগুলো যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখবে বলে এই গণভোটের মাধ্যমে সেই সুযোগটা তৈরি হচ্ছে। গণভোটের জন্য যে 4টি প্রশ্ন বা ইস্যু যেটি বলুন না কেন, যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 4টি প্রশ্ন দেখে কি ভোটারদের কোনো বোঝার উপায় আছে কিনা? তাদের জন্য কি বিষয়টা অনেক জটিল কিনা? অবশ্যই অনেক জটিল। শুধু ভোটারদের মধ্যে আমি সাধারণ ভোটার বলবো না, যারা শিক্ষিত সমাজ আমরা যারা বসবাস করি, আমাদের মধ্যে অনেকেরই কাছে এই 4টি বিষয় যেগুলো উত্থাপিত হয়েছে গণভোটের ব্যালট পেপারের মধ্যে যেগুলো দেওয়া হবে সেগুলোর ব্যাপারে একটা বড় সংশয় রয়ে গিয়েছে। এই সংশয়গুলোর কারণে গণভোটটা আসলে যথাযথভাবে বুঝে ভোট দেবেন কিনা নাগরিকরা, এটা একটা বড় ধরনের প্রশ্ন এখন কিন্তু রয়ে গেল। সুতরাং এই বিষয়টা আরও অনেক বেশি সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে পরিষ্কার করা দরকার বলে জনগণের কাছে মনে করি। যেমন আমি একটা বিষয় অবতারণা করতে চাই এখানে, যে 4টা ইস্যু উত্থাপন করা হয়েছে, এখানের মধ্যে ক এবং খ এই দুটো বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে যে প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে সেইভাবে গঠন করা হবে বলা আছে। কিন্তু জনগণ তো আসলে জানে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জুলাই সনদে কিভাবে করে গঠিত হয়েছে। জনগণের কাছে তো এই তথ্যটা উপস্থাপন করা হয়নি। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, জুলাই সনদে কি বন্দোবস্ত করা হয়েছে, সেই বিষয়গুলো জনগণের কাছে উপস্থাপন করা হয়নি। তদুপরি অনেক লোকজন তো আসলে আমাদের দেশে ব্যালট পেপারে যেগুলো লেখা থাকে সেগুলো তো পড়তেই পারবেন না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন আসলে রয়েই যায়। এই বিষয়গুলো নিয়ে আসলে কি করা যায় সেটা বাস্তবিক করতে বিশেষ একটা করে বড় যারা ধরনের তৃণমূলে প্রশ্ন। রয়েছেন, যারা আসলে যারা এখন লিখতে পারেন না, পড়তে জানেন না, তারা কিভাবে 4টি ইস্যু বা 4টি প্রশ্ন পড়ে তারা হ্যাঁ কিংবা ভোট দিবেন? সেক্ষেত্রে কি আসলে এই গণভোটে ভোটার উপস্থিতি কি একটু প্রভাব পড়তে পারে? অনেকেই তো না বুঝেও তো ভোট দিতে যাবেন কিনা। গণভোটে ভোটার উপস্থিতি প্রভাব পড়তে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। এটার কারণটা হচ্ছে যে গণভোট যদি শুধুমাত্র গণভোট হতো, সাধারণ নির্বাচনের সাথে যদি না হতো, গণভোটের উপস্থিতি কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। কিন্তু সাধারণ নির্বাচনের সাথে হওয়াতে গণভোটের উপস্থিতি বেড়ে যাবে। সাধারণ নির্বাচনে প্রার্থীরা খুব ভালোভাবে প্রচারণা চালান, এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে তারা নির্বাচনকে জনসম্পৃক্ত করার চেষ্টা করেন। এটার ফলে ভোটার টার্নআউট বেড়ে যায়, যার কারণে গণভোটেও ভোটার টার্নআউট বেড়ে যাবে। যেহেতু একই ব্যক্তি গণভোটে ভোট দেবেন, সংসদ সদস্য নির্বাচনে ভোট দেবেন, সুতরাং ভোটার টার্নআউট কমে যাবে এরকম সংখ্যা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এবার একটু আসতে চাই যে গণভোটে যদি হ্যাঁ জিতে যায় সেক্ষেত্রে কি পরিবর্তন আসবে সেটা তো শুনবো। তার আগে প্রথমে একটু জানতে চাই যে গণভোটে যদি হ্যাঁ জিতে যায় সেক্ষেত্রে প্রধান কি পরিবর্তন মানুষ সবার আগে দেখতে পারবে? প্রথম কথা হচ্ছে, যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশটা সরকার জারি করেছিল নভেম্বরের 13 তারিখ 2025 সালে, সেই আদেশটা বলবৎ থাকবে। যদি গণভোটে না জয়যুক্ত হয়, এই আদেশটা
প্রশ্নবোধক হয়ে যাবে, এই আদেশটার কার্যকারিতা থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তখন প্রশ্ন আসবে, এই আদেশ যেটা জারি করা হয়েছিল নভেম্বরের 13 তারিখ, জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, এই নামে যে আদেশটা জারি করা হয়েছিল সেই আদেশটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে এই আদেশে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার হবে। সুতরাং হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে কিন্তু জাতি নতুন করে সত্যিকার অর্থে একটা নতুন সংবিধানের দিকে, অনেকটাই, পুরোপুরি না, অনেকটা একটা নতুন সংবিধানের দিকে যাত্রা শুরু করলো। সেক্ষেত্রে এটা পরিপূর্ণ সংবিধান না, কারণ জুলাই সনদের ভিত্তিতে সংবিধানে একটা ব্যাপক পরিবর্তন হবে। এই ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ঐকমত্য কমিশনের যিনি দায়িত্ব পালন করেছেন এবং সংবিধান সংস্কার কমিশনে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, উনি সংবিধানের রিরাইটের কথা বলতেন। সত্যিকার অর্থে জুলাই সনদের মধ্য দিয়ে সংবিধান একটা রিরাইট হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক জনপরিষদে আলোচনা করা দরকার। তারপরেও যতটুকু আলোচনা হয়েছে, জুলাই সনদের ভিত্তিতে মানুষ অন্তত এতটুকুই এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে একটা মেসেজ গিয়েছে যে জুলাই সনদ যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে মানুষ একটা সংস্কার পাবে, আর যদি না জয়যুক্ত হয় তাহলে সংস্কার থেকে সাধারণ জনগণ বঞ্চিত হবে। সুতরাং হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারের দিকে বাংলাদেশ ধাবিত হওয়ার সুযোগ তৈরি হবে। এটাই হচ্ছে এবারের গণভোটের মৌলিক বিষয়বস্তু। একই সঙ্গে সেখানে একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, এটি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলতেন, কেন গুরুত্বপূর্ণ? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন দুইটা কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা বিদ্যমান থাকে তখন অধিকতর জবাবদিহিতামূলক একটা সংসদীয় কাঠামো তৈরি করা যায়। একটা কক্ষে যখন একটা সংসদ সদস্য বিল উত্থাপন করেন বা একটা দল বিল উত্থাপন করেন, সেটা যখন পাশ হয় অধিকাংশ সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়ে, সেটা আবার অন্য কক্ষে স্থানান্তরিত হয়। সেই স্থানান্তরিত হওয়ার পরে ওই উচ্চকক্ষ তখন যদি এই পাশকৃত আইনের, নিম্নকক্ষের পাশকৃত আইনের উপরে তাদের পর্যালোচনা দেয়, সেটা অধিকতর গ্রহণযোগ্যতা পায় এবং নিম্নকক্ষের পাশকৃত আইনকে উচ্চকক্ষ প্রয়োজনে অবজারভেশন দিয়ে ফেরত পাঠাতে পারে। যদিও ফেরত পাঠায়, সেক্ষেত্রে এটা আমাদের জুলাই সনদের বর্ণিত যে সমস্ত বিধিবিধানগুলো বর্ণিত আছে, সেক্ষেত্রে উচ্চকক্ষের এই ভূমিকাটা অনেক ক্ষেত্রেই বাতিল হওয়ার একটা সুযোগ তৈরি আছে। পৃথিবীর অন্য দেশেও একই নিয়ম আছে। মূলত আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষে সর্বাধিক ভূমিকা পালন করে, মূল ভূমিকা পালন করে, উচ্চকক্ষ এখানে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু দুটো কক্ষ থাকার কারণে আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সংসদের সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে অধিকতর একটা জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। জুলাই সনদে যেটি বলা হয়েছে যে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সীমিত হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এই ক্ষেত্রে কি কোনো ক্ষমতার ভারসাম্য কোনো প্রভাব পড়বে কিনা? প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হবে, এখানে একটু আমি ব্যক্তিগতভাবে একটু বলি। রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, এই কাঠামোর মধ্যে সংবিধানের আমাদের যে তিনটা অর্গানের কথা বলা আছে রাষ্ট্রের, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে ভারসাম্যের বিষয়ে জুলাই সনদে বর্ণনার মধ্যে ঘাটতি আছে বলে আমি মনে করি। আচ্ছা, জনপরিষদে যে বিষয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের বিষয়ে জুলাই সনদ চেষ্টা করেছে এবং আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি আমাদের মধ্যে আলোচনাটা খুবই সবসময় আলোচিত হয় যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইটাই কিন্তু নির্বাহী বিভাগের অধীনে বা নির্বাহী বিভাগের অংশ। আমাদের আলোচনাটা হওয়া দরকার আসলে নির্বাহী বিভাগের সাথে আইন বিভাগের এবং শাসন বিভাগের, বিচার বিভাগের ক্ষমতার যে ভারসাম্য, সেটা কিভাবে আমরা অধিকতর গ্রহণযোগ্য বা অধিকতর কার্যকরভাবে প্রতিস্থাপন করতে পারি, সেই বিষয়গুলি আলোচনা করার দরকার ছিল। কিন্তু ওই বিষয়গুলি নিয়ে আসলে জনপরিসরভাবে আলোচনা হয়নি। তারপরেও যতটুকু হয়েছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনের ক্ষমতার মধ্যে অনেকটা ভারসাম্য হয়েছে বলে বলা যায়। যেমন ধরেন, আমাদের সংবিধানে বিদ্যমান কাঠামোর মধ্যে রাষ্ট্রপতি যে কাজগুলো করবেন তার মধ্যে শুধুমাত্র দুটো কাজ ছাড়া বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ করে করবেন। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। কার্যত প্রধানমন্ত্রী নিয়োগটা রাষ্ট্রপতির সম্পূর্ণ ইচ্ছার অধীন থাকে না, কারণ প্রধানমন্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে অধিকাংশ সংসদ সদস্যরা যে দলের রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য আহ্বান জানান। সুতরাং কার্যকরভাবে প্রধান রাষ্ট্রপতির একটা মাত্র কাজেই
স্বাধীনভাবে করার সুযোগ আছে, এটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। জুলাই সনদ বাস্তবায়ন হলে এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হবে, যার কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে জুলাই সনদ অনেকটা ভূমিকা রাখবে বলে বলা যায়। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে, এটি কি আসলে শুধুমাত্র কাগজে কলমে নাকি এটি কোনো বাস্তব পরিবর্তন আসবে? জুলাই সনদ বাস্তবায়ন হলে বেশ কিছুটা পরিবর্তন আসবে। তার মধ্যে হচ্ছে বিচারক নিয়োগ, উচ্চ আদালতের বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ। যেমন বর্তমান সংবিধানের যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্টের যে কোনো বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করে দেওয়ার সুযোগ আছে। যেমন আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে কর্মরত একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই সনদে এই বিষয়ে একটা বার তৈরি করা হয়েছে। জুলাই সনদে বলা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র আপিল বিভাগের মধ্যে থেকে বিচারক নিয়োগ করতে পারবেন। কিন্তু আগে শুধুমাত্র আপিল বিভাগের মধ্যে থেকে বিচারক নিয়োগ করার বিধানটা ছিল না। হাইকোর্ট বিভাগ থেকে চাইলেও রাষ্ট্রপতি একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করে দেওয়ার সুযোগ ছিল। পাশাপাশি এটাও বলা হয়েছে যে অতীতে দেখা গিয়েছে যে সুপারসিড করে একজন জুনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি দিয়ে দেওয়ার একটা চর্চা আমরা দেখেছি। জুলাই সনদের মধ্যে এই বিষয়ে একটা ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে জ্যেষ্ঠ প্রধান বিচারপতি অথবা ওনার পরে যিনি অধিকতর জ্যেষ্ঠ থাকবেন তাকে প্রধান বিচারপতি নিয়োগ করার একটা বিধান জুলাই সনদের মধ্যে আছে। যদিও এই বিষয়ে ডিসেন্টিং আছে, কিন্তু এই বিষয়গুলো জুলাই সনদে আলোচনা হয়েছে এবং যদি জুলাই সনদে হায় জয়যুক্ত হয় তাহলে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও অধিকতর গ্রহণযোগ্য একটা সমাধান খুঁজে পাবো বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি আপিল বিভাগ থেকে যদি প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, এখানে কি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শুধু এই সুফলটা পাওয়া যাবে নাকি আর কি সুফল পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আপিল বিভাগ থেকে যদি প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, আপিল বিভাগ তো এটা সম্পূর্ণ অন্য আদালত। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের কার্যক্রম কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হয়। তো হাইকোর্ট বিভাগ থেকে যখন একজনকে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, স্বাভাবিকভাবে উনি আপিল বিভাগের কার্যক্রমের সাথে ওনার অভিজ্ঞতা না থাকার কারণে আপিল বিভাগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হন। এটা আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থান পরবর্তীতে, যদিও এটা কেটে উঠেছে এখন। কিন্তু আপিল বিভাগের মধ্যে থেকে যদি প্রধান বিচারপতি নিয়োগ করা হয় তাহলে এই সমস্যাটা থাকবে না। পাশাপাশি আপিল বিভাগের বয়োজ্যেষ্ঠ একজন বিচারপতিকে যদি প্রধান বিচারপতি, বয়োজ্যেষ্ঠ না, চাকরিতে যিনি জ্যেষ্ঠ থাকবেন, বিচারপতি হিসেবে যিনি জ্যেষ্ঠ থাকবেন, জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ যদি করা হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই দলীয় বিবেচনা থেকে প্রধান বিচারপতি নিয়োগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আর সুযোগ পাওয়া বলে মনে করছি না। তার মানে অ্যাডভোকেট শরীফী যে হ্যাঁ জয়যুক্ত হলে অনেক কিছু বদলে যাবে, সংবিধানে অনেক সংস্কার আসবে, অনেক কিছু বদলে যাবে। আপনাকে আরেকটা বিষয় বলি, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আবার ফিরে আসবে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ইতিমধ্যেই আদালতের রায়ের মধ্যে ফিরে এসেছে, কিন্তু যেভাবে ফিরে এসেছে সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী যে কাঠামোটা ছিল সেটার মধ্যে। সেটাতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বা সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যিনি অব্যবহিত পূর্বে প্রধান বিচারপতি হিসেবে যিনি অবসর গ্রহণ করেছেন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি যদি অসম্মতি জ্ঞাপন করেন তার পূর্বে যিনি প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেছেন তাকে নিয়োগ দেওয়া হবে। তার মানে হচ্ছে বিচার বিভাগ থেকেই মূলত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার বিধানটি পূর্ববর্তী যে কাঠামোর মধ্যে সেটার মধ্যে ছিল। কিন্তু জুলাই সনদে এখানের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনের জন্য একটা সার্চ কমিটি করার কথা বলা আছে। সেই সার্চ কমিটি কারা থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, তারপরে দ্বিতীয় বিরোধী দলীয় নেতা থাকবেন, স্পিকার থাকবেন। এইভাবে করে একটা সার্চ কমিটি তৈরি করা হয়েছে। এই সার্চ কমিটি অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে, অনেক দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে, অনেক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং অন্যান্য উপদেষ্টারা কে হবেন এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো এই বিষয়টা অবশ্যই অতীতের যে বিধান ছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অধিকতর গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে বলে বলা যায়। তার মানে হ্যাঁ জয়যুক্ত হলে তো এসব কিছু সংস্কার হবে বা পরিবর্তন আসবে, ব্যাপক একটি পরিবর্তন আসবে। আর যদি না জিতে যায় তাহলে কি সব আগের মতো থেকে যাবে? এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি না জয়যুক্ত আসলে
কি হবে? প্রথম কথা হচ্ছে ন্যায় জয়যুক্ত হওয়া মানে হচ্ছে জুলাই সনদ জনগণ গ্রহণ করলো না। সহজভাবে জুলাই বলা যায়। সনদ বাতিল হয়ে যাবে। জুলাই সনদ বাতিল হয়ে যাবে এই কথাটা বলবো না আমি, জুলাই সনদ জনগণ গ্রহণ করলো না। আচ্ছা, এখন জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলোর ভবিষ্যৎ কি হবে তাহলে? যদি না জয়যুক্ত হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না, শুধুমাত্র সংসদ গঠিত হবে। যেটা আমরা অতীতে দেখেছি যে যেটা আমরা নির্বাচন অতীতে হওয়ার দেখেছি। পরেই সংসদ দেখেছি। গঠিত হয়। এখন যদি না জয়যুক্ত হওয়ার পরে সংসদ গঠিত হয়, সেই সংসদ যদি জুলাই সনদে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে সেই বিষয়গুলোর ভিত্তি করে যে সংবিধান সংশোধন করতে চায় ত্রয়োদশ সংসদ, তাহলে অবশ্যই ওনারা সংবিধান সংশোধন করতে পারবেন জুলাই সনদের আলোকে। সেই জন্য বলা যায় যে না জয়যুক্ত হওয়া মানে যে জুলাই সনদটা বাতিল হয়ে গেল, বিষয়টা সেরকম না, কিন্তু সেটা পরিপূর্ণভাবে পরবর্তী সংসদের উপরে চলে যাবে। সংসদ তখন একটা পরিপূর্ণভাবে লিবার্টি পেয়ে যাবে জুলাই সনদে বর্ণিত যে বিধানগুলো আছে সেগুলো তারা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। তারা যদি গ্রহণ করেন সেগুলো সংবিধানে সংযোজিত হবে, আর যদি গ্রহণ না করেন সেগুলো বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে কি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো পথ খোলা থাকলো কিনা? পথ খোলা থাকলো, তবে অনিশ্চয়তা তৈরি হলো, অনিশ্চয়তা তৈরি হবে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আমরা সবাই মেনে নিচ্ছি, দল মত নির্বিশেষে সবাই স্বীকার করে নিচ্ছি। সেই আকাঙ্ক্ষাটার উপর ভিত্তি করে যদি জুলাই সনদ হয়েছে বলে জনগণ মনে করে, তাহলে জনগণ জুলাই সনদকে হাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবে। আর জনগণ যদি মনে করে জুলাই সনদটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক, তাহলে কিন্তু জনগণ জুলাই সনদটাকে গ্রহণ করবে না, সেক্ষেত্রে নাকে জয়যুক্ত করবে তারা। তার মানে গণভোটের আকাঙ্ক্ষাটার প্রতিফলনটা জুলাই সনদ করতে ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে পরবর্তী সংসদ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার মতো সংবিধান সংশোধন করবে এবং অন্যান্য সংশোধনীগুলো অন্যান্য আইনের মধ্যে পরিবর্তন করার মধ্য দিয়েও তারা জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে পারে। সেই সুযোগটা পরবর্তী সংসদের হাতে রয়েছে, সেটা থাকবে, একটা ভবিষ্যতে একটু পথটি খোলা থাকলো। আর সেক্ষেত্রে অ্যাডভোকেট শরীফী, যে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার পরে সংবিধানের যে পরিবর্তনের কথা আপনি বলছেন, এই পরিবর্তনটির সাথে সাথে হচ্ছে না কেন? এটার জন্য 180 দিন বা 6 মাসের সময়ের কথা বলা হচ্ছে কেন? আসলে 180 দিন সময়টা দেওয়া হয়েছে কারণ এখানে একটা সংসদ অধিবেশনের মতো অধিবেশন থাকবে। জুলাই সনদে যে বিষয়গুলো আপনি দেখবেন যে 4টা ইস্যু উত্থাপন করা হয়েছে, এই 4টা ইস্যুর মধ্যে কতগুলো ইস্যু জনগণ সরাসরি গ্রহণ করেছে বলে গণ্য হবে যদি হাঁ জয়যুক্ত হয়, আর যদি না জয়যুক্ত হয় তাহলে বাতিল হয়েছে বলে গণ্য হবে। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে হাঁ জয়যুক্ত হয়েছে, কারণ আমরা যেহেতু হাঁ জয়যুক্তের পরবর্তীতে কী হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। ক, খ এবং গ এই 3টা বিষয়ের মধ্যে সুস্পষ্টভাবে বিধান বলা আছে এগুলো জনগণ গ্রহণ করেছে বলে গণ্য হবে, সেক্ষেত্রে কাজটা সহজ হয়ে গেল। কিন্তু খতে এসে ব্যাপক একটা অস্পষ্টতা রয়ে গিয়েছে। সেখানে বলা আছে জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ভিন্ন মত দিয়েছেন, ডিসেন্টিং দিয়েছেন, ওনারা সেগুলো ওনাদের মতো করে বাস্তবায়ন করবেন। এখন জুলাই সনদে যদি ধরেন যে কোনো একটা বিষয় বলা আছে সেটা বৃহত্তম দল গ্রহণ করলো না, ঘতে বর্ণিত সেরকম কোনো বিষয়, তার মানে সেটা ওনারা সংবিধানে না আনার সুযোগ পাচ্ছেন। আবার যারা বিরোধী দলে থাকবেন তাদের হয়তো ওটা মতামতের জন্য ওটা গ্রহণযোগ্য হতে পারে, মানে ওখানে একটা ডিবেট করার একটা সুযোগ রয়ে গিয়েছে। সুতরাং এই ডিবেটের জন্য ঘয়ের যে বিষয়গুলো আছে সেটা নিষ্পত্তি করার জন্য সময়টা দরকার হচ্ছে বলে আমি মনে করি। কিন্তু ক, খ এবং গ এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য সংবিধান সংস্কার পরিষদের খুব বেশি সময়ের দরকার নেই, কারণ এই কাজগুলো অলরেডি ঐকমত্য কমিশন গুছিয়ে দিয়েছে, ঐকমত্য কমিশন দ্বারা এগুলো নির্ধারিত হয়ে গিয়েছে। সময়টা বেশি যাবে হচ্ছে আলোচনার ক্ষেত্রে ঘয়ের বিষয়গুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে। তার মানে আমরা কি বলতে পারি যে তাহলে 180 দিন সাংবিধানিকভাবেই 180 দিন প্রয়োজন? 180 দিন তো নাও লাগতে পারে, ধরেন এটা 30 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যেতে পারে, 40, 50, 100 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যেতে পারে, কিন্তু সর্বোচ্চ 180 দিন রাখা হয়েছে। তার মানে এই নয় যে এটা 30 কার্য দিবসের মধ্যে আমরা শেষ করতে পারবো না। আমি আশা করি 180 দিন লাগবে না, যেভাবে করে ঐকমত্য কমিশন কাজটাকে গুছিয়ে নিয়েছে, সুতরাং এটা খুব দ্রুতই শেষ করে
করে ফেলতে পারবে বলে আমি মনে করি, এবং সেটার জন্য সংবিধান সংস্কার পরিষদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না, কাজটা গোছানো আছে। তাহলে 180 দিন যদি সাংবিধানিক হয়, এই 180 দিন তাহলে কার হাতে ক্ষমতা থাকবে? 180 দিন নতুন সংসদ সদস্যরা দ্বারা নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী হবেন তার কাছে ক্ষমতা থাকবেন, তাদের কাছে ক্ষমতা থাকবে, এবং ওই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। ওই সরকার রাষ্ট্র পরিচালনা করার সময় কিন্তু সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে, সংবিধান সংস্কারের জন্য তারা কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাবে। ত্রয়োদশ সংসদের মধ্য দিয়ে আমরা যে সরকারটা গঠন করব, সেই সরকারই জুলাই সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম চলার সময় সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে? এখানে মূলত হচ্ছে যে যখন একটা নতুন পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টে অনেকগুলো কাজ করেন ওনারা স্পিকার নির্বাচিত করেন, ডেপুটি স্পিকার নির্বাচিত করেন, রাষ্ট্রপতিও নির্বাচিত করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তবে শুধুমাত্র সংসদ সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এখন তো একজন রাষ্ট্রপতি আছেন, তার পদ এখনো বেশ কিছুদিন আছে। সুতরাং উনি যদি পদত্যাগ না করেন অথবা নতুন সংসদ যদি ওনাকে অপসারণ না করেন, তাহলে ওনার পদ শূন্য হচ্ছে না। যদি ওনার পদ শূন্য না হয়, তাহলে সংসদ ওনার পদ শূন্য না হওয়া পর্যন্ত নতুন করে কোনো রাষ্ট্রপতি নির্বাচন করতে পারছেন না। যদি পদ শূন্য হয়ে যায়, কোনোভাবে যদি পদ শূন্য হয়, উনি পদত্যাগ করলে পদ শূন্য হতে পারে, সংসদ অবসান করলে পদ শূন্য হতে পারে। যদি পদ শূন্য হয়, তবে সংসদ নতুন করে যে কোনো ব্যক্তিকে সংবিধানের আলোকে যাদের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আছে, সেই সমস্ত যে কোনো ব্যক্তিকে ওনারা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে পারেন। সেক্ষেত্রে ডক্টর ইউনূসকেও তারা নির্বাচিত করতে পারেন, যদি তারা শুধু ডক্টর ইউনূস নয়, ডক্টর ইউনূসকে অবশ্যই পারেন, যে কাউকে তারা নির্বাচিত এটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে তারা নির্বাচিত আমাদের সংবিধানে বলা আছে, সংসদ সদস্য যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করতে পারে। তার আগে বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন এখন, তাকে পদত্যাগ করতে হবে অথবা সংসদ কর্তৃক তাকে অপসারিত করতে হবে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে জনমতটির জন্য যে গণভোটটি আয়োজন করা হচ্ছে, সেটির জন্য নির্বাচনের আয়োজন করতে হলো কেন? এটি তো নির্বাচনের পরেও সংসদে প্রস্তাবনাটি পাশ করা যেত কিনা? আপনি ঠিকই বলেছেন। আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন বাংলাদেশে, ওনাদের মধ্যে এই বিষয়ে একটা মতামত আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে গণভোট কেন নির্বাচনের আগে বা সংসদ গঠিত হওয়ার আগে কেন গণভোট? সংসদ গঠিত হওয়ার পরে সংবিধান সংশোধন করবে, সেই সংবিধান সংশোধন বিল পাশ হওয়ার পরে সেটা গণভোটে যাবে, জনগণ গ্রহণ করলে সেটা লোকে সংবিধান সংশোধিত হবে। এটা হচ্ছে একটা নর্মাল কোর্স অফ অ্যাকশন। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে আমাদের একটা কনস্টিটিউশনাল যে ধারাবাহিকতা, সেটা একটা বিঘ্ন ঘটেছে। আচ্ছা, সেটা বিঘ্নটা কোথায় ঘটলো? যেমন আমাদের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার নাই, কিন্তু আমরা একটা অন্তর্বর্তী সরকারের অধীনে এখন রাষ্ট্র পরিচালনা করছি। যদিও অনুচ্ছেদ 106 অনুযায়ী সংবিধানে এই সরকার একটা বৈধতা পেয়েছে বলে আমরা মনে করছি, কিন্তু আসলে এই সরকার একটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানে হচ্ছে তার লেজিটিমেসি, কোনো কনস্টিটিউশন তার লেজিটিমেসি না। যদি কনস্টিটিউশন লেজিটিমেসি নাও দেয়, যেমন 106 অনুচ্ছেদ যদি কোনোভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে যদি মতামত পাওয়া না যেত বা সুপ্রিম কোর্টের কাছ থেকে যদি মতামত চাওয়া না হতো, তাহলে কিন্তু ডক্টর ইউনূস সরকার এক্সিস্ট করতো। সেটা কিসের ভিত্তিতে? গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটার ভিত্তিতে একটা সরকার তৈরি হয়। এখন গণ অভ্যুত্থান হচ্ছে একটা নতুন আইনি কাঠামো তৈরি করে দেওয়ার মতো সুযোগ তৈরি করে। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছুটা হলেও সংবিধানের ভিতরে থেকে আবার কিছুটা সংবিধানের বাইরে গিয়ে একটা আদেশ জারি করার মধ্য দিয়ে জনগণের কাছ থেকে মতামত নিয়ে একটা নতুন সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। এখন এখানের মধ্যে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কেন বাধ্য করলাম আমরা এই একটা গণভোটের জন্য? বিষয়টা হচ্ছে এরকম, যদি জনগণ একটা বিষয়ে তার মত প্রকাশ করেন, তাহলে সেটা জনগণের মতামত হিসেবে যদি প্রকাশিত হয়ে যায়, সেটাই আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাথে বলা আছে, জনগণের ইচ্ছাই চূড়ান্ত আইন। তাহলে গণভোটের মধ্য দিয়ে যে বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপিত হচ্ছে, সেই বিষয়গুলো যদি জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে গ্রহণ করে নেয়, তাহলে এগুলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে এবং সেক্ষেত্রে এগুলোর অবশ্যই একটা সাংবিধানিক বৈধতা তৈরি হবে। সুতরাং গণভোটের মধ্য দিয়ে জনগণের রায় নেওয়ার মধ্য দিয়েও কিন্তু সংবিধান পরিবর্তনের দিকে আমরা যেতে পারি, এটাতে কোনো ব্যত্যয় ঘটছে বলে আমি মনে করি না। তবে এখানে আরেকটা সূক্ষ্ম আইনগত জটিলতা আছে, সেটা হচ্ছে
সেই আইনগত জটিলতাটা থেকে বাঁচার জন্যই আসলে গণভোটের প্রয়োজনীয়তা আছে। সেটা হচ্ছে এরকম, অতীতে আপনারা জানেন আমাদের সংবিধানের অনেকগুলো সংশোধনী কিন্তু আদালত কর্তৃক বাতিল হয়েছে। আমাদের সংবিধানে এখনো পর্যন্ত 17টা সংশোধনী আছে, এর মধ্যে অনেকগুলো সংশোধনী আদালতে বাতিল হয়েছে, অনেকগুলো মৌলিক সংশোধনী বাতিল হয়েছে। ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে, পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, অষ্টম সংশোধনী বাতিল হয়েছে, ষষ্ঠদশ সংশোধনী বাতিল হয়েছে, এরকম অনেকগুলো সংশোধনী বাতিল হয়েছে। এগুলো বাতিল হয়েছে আদালত কর্তৃক। এখন আমি যে সংশোধনীগুলি এখন এই জুলাই সনদের মধ্য দিয়ে সংবিধানে আনার চেষ্টা করছি, যদি কখনো আদালত কর্তৃক সেগুলো বাতিল হয়ে যায়, তাহলে বাংলাদেশ আবার একটু পুরনো দিকে চলে যাবে বলে এরকম একটা সুযোগ তৈরি হবে। কিন্তু জুলাই সনদে যদি হাঁ ভোটের মাধ্যমে এই বিষয়গুলো যদি আমরা জনগণের মতামত নিয়ে নিই, তখন এগুলো সংবিধানের অংশ হওয়ার ক্ষেত্রে অনেক দূরে গিয়ে এগুলোকে আর আইনগত ভিত্তি নাই বলে কেউ আর দূরে ঠেলে দিতে পারবে না। সুতরাং গণভোটের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে সেটার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি হবে। এই জন্য গণভোটের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে আইনগতভাবে এই যে সংবিধানটা তৈরি হবে সেটি আইনগতভাবে আর বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং রাজনৈতিক দলগুলো এটি আসলে মেনে নিতে বাধ্য থাকবে, এরকমই তো এখানে বিষয়টা। দুটো বিষয়, একটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে জুলাই সনদের গ্রহণযোগ্যতা কী হবে সেটা একটা প্রশ্ন, হুম হুম। আর একটা হচ্ছে আইনগতভাবে জুলাই সনদের ভবিষ্যৎ কী হবে সেটা একটা প্রশ্ন। গণভোটে হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদকে আইনগত কাঠামোর মধ্যে থেকে বাইরে ফেলে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তখন এটা আইনগত সুযোগের মধ্যে ঢুকে যাবে এবং আইনগত প্রক্রিয়া এটা সাংবিধানিক কাঠামোর মধ্যে সংবিধানের অংশ হিসাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়ে যাবে। সুতরাং আমি বলবো না যে সাথে সাথে সংবিধানের অংশ হয়ে যাবে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধানের অংশ হবে। সুতরাং জুলাই সনদে যদি হাঁ জয়যুক্ত হয়, অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্যে ঢোকার ক্ষেত্রে জুলাই সনদ একটা বড় ধরনের ভূমিকা রাখবে। সেক্ষেত্রে সংসদ কতটা শক্তিশালী হবে? সংসদ অবশ্যই শক্তিশালী হবে। যেমন ধরেন 70 অনুচ্ছেদের কথাই বলি, জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, জুলাই সনদের আলোকে যদি সংবিধান সংস্কার হয়, অনেকগুলো বিষয় আছে যেগুলো সংসদ পরিচালনার ক্ষেত্রে সম্পর্কিত। যেমন সংসদের স্থায়ী কমিটিগুলো গঠনের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা থাকবে, সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, তারপরে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সবাই মিলে অনেকগুলো সার্চ কমিটির সদস্যের ভূমিকা পালন করবে। তদুপরি অনুচ্ছেদ 70-এর মধ্যে একটা পরিবর্তন আসবে। এখন আপনি জানেন অনুচ্ছেদ 70 নিয়ে কিন্তু আমাদের অনেক দিন ধরে আলোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যরা তার দলের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। দলের বাইরে গিয়ে নিজের বিবেকের তাড়নায় বা নিজের জ্ঞানের আলোকে ওনারা ভোট দিতে পারেন না। সবসময় দল যা বলবে, দল যে বিল টানবে সেটা পক্ষে ভোট দিতে হবে। জুলাই সনদে এই বিষয়ের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে সংসদ সদস্যরা শুধুমাত্র দুটো বিষয়ে দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। একটা হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপর যদি অনাস্থা আনা হয় সেটার ক্ষেত্রে ভোট দিতে পারবেন না। আর বাকি সবগুলো বিলের ক্ষেত্রে সংসদ সদস্য স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে ভোট দিতে পারবেন। যদি ভবিষ্যতে এই সংসদ এই প্রতিশ্রুতি মানতে না চায়, সেক্ষেত্রে জনগণের হাতে কি আর কোনো ক্ষমতা থাকবে এটি ফিরিয়ে আনা বা হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে? সংসদ যদি মানতে না চায়, একটা বড় জটিলতা তৈরি হবে। সেই জটিলতাটা এতটা ব্যাপক হতে পারে যে পরবর্তীতে হয়তো আরেকটা রাজনৈতিক সহিংসতার দিকে দেশ চলে যেতে পারে। আইনগত জটিলতা থাকবেই, এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে ভবিষ্যতের যে রাজনৈতিক জটিলতা তৈরি হওয়ার সুযোগ আছে সেটাকে রুদ্ধ করার পথ তৈরি হবে বলে বলা যায়। সুতরাং জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে আমাদের নতুন সম্ভাবনা তৈরি হবে সাংবিধানিক কাঠামোর মধ্যে। সম্প্রতি নির্বাচন কমিশন যেটি বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে কোনো প্রচারণা চালাতে পারবে না। তো যারা এতদিন প্রচারণা চালিয়েছে বা এতদিন ধরে যে প্রচারণা চালানো হলো, সেক্ষেত্রে আসলে এটাতে আইন কি বলে? আচ্ছা, নির্বাচন কমিশনের এই আদেশ যেটা জারি করেছে সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে এই আদেশটার সাথে একমত নই। আমি কেন একমত নই একটু বলি। নির্বাচন কমিশন আরপিওকে, আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার যেটা 1972, সেটার আলোকেই এই আদেশটা জারি করেছেন। সেই আদেশটা শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সরকার কোনো ধরনের ভূমিকা রাখছে না। সরকার গণভোটের ক্ষেত্রে প্রচারণা চালাচ্ছে। একটা বিষয় লক্ষণীয়, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো সেই সরকারে কিন্তু ম্যান্ডেট ছিল সংস্কার, নির্বাচন এবং বিচার।
তাহলে জনগণের মধ্য থেকে যে ম্যান্ডেটটা নিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু সংস্কারের একটা পক্ষ। সুতরাং এই সরকার নিরপেক্ষ থেকে গণভোটে তার প্রচারণা চালাতে পারবে না, এই বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে করছি না। সরকার সংস্কারের পক্ষ, এই সরকারেই এই সংস্কারকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এই সরকার এই কমিশনগুলো গঠন করেছেন। সুতরাং এই সরকার জনগণের কাছে চাইতেই পারে যে আমরা যে সংস্কারটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা সেটা গ্রহণ করো কিনা, গ্রহণ করলে তোমাদের এই সুবিধা হবে, আমাদের ধারণা কিন্তু এটা গ্রহণ করলে আইন সুবিধা তো হবে। বলছে যে সরকারি প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ভোটের ফলাফল প্রভাবিত করে এমন ধরনের কোনো প্রচারণা তারা চালাতে পারবে না। সেই ভোট হচ্ছে সংসদ সদস্যদের ভোট। হ্যাঁ কিংবা না ভোটের ক্ষেত্রে সেটি হ্যাঁ প্রযোজ্য না নয়। ভোটের ক্ষেত্রে এক্ষেত্রে আইনগত কোনো কিন্তু বিধিনিষেধ নেই। নির্বাচন কমিশন তাহলে কেন বলছে এটি নির্বাচন কমিশন এটা দিয়েছে, নির্বাচন আইনগত কমিশনের ভালো, দণ্ডনীয় অপরাধ? নির্বাচন কমিশন ভালো বলতে পারবে। দণ্ডনীয় অপরাধ বলে যে আইনগুলোকে নির্বাচন কমিশন কোর্ট করেছে, সেই আইনগুলো সুস্পষ্টভাবে আমাদের সংসদ সদস্যের নির্বাচনের আইনকে, জাতীয় সংসদ নির্বাচনের আইনকে নির্দেশ করে। এটা গণভোটকে নির্দেশ করে। আচ্ছা। যে বিধানগুলো আছে সেই বিধানের মধ্যে হ্যাঁ না ভোটের ক্ষেত্রে সরকারের প্রচার করার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, এটা একটা র্যাপিড ফায়ারের মতো, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। প্রথমে একটু জানতে চাইবো, গণভোট কি সরকার পরিবর্তন করে? এই গণভোটটা সরকার পরিবর্তন করবে না। এই গণভোট সরকার পরিবর্তন করবে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই গণভোটের উপরে আগামী সংসদ সদস্য গঠিত হবে কি হবে না সেটা নির্ভর করে না। সংসদ সদস্য নির্বাচিত হবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে। সুতরাং গণভোট সরকার পরিবর্তন করছে না, ত্রয়োদশ সংসদ নির্বাচন সরকার পরিবর্তন করছে। গণভোট কি সংসদ ভেঙে দিতে পারে? এই গণভোট সংসদ ভাঙার কোনো ধরনের সুযোগ নেই। এটা কি নতুন সংবিধান তৈরি করছে নাকি সংশোধন করছে? এই গণভোট সংবিধানের একটা ব্যাপক সংস্কারের দিকে বা সংশোধনের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, নতুন সংবিধান দিচ্ছে না। সাধারণ ভোটারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি এই গণভোটের বিষয়ে? সাধারণ সদস্যরা যে বিষয়টা বিবেচনায়, সাধারণ জনগণ যেটা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে জুলাই সনদের মধ্য দিয়ে যে সংস্কারগুলো সরকার জাতির সামনে উপস্থাপন করেছে, জনগণ যদি সেই সংস্কারগুলোর সাথে একমত হয় তাহলে হ্যাঁ ভোট দেবে, আর যদি সেই সংস্কারগুলোর সাথে দ্বিমত পোষণ করে তাহলে না ভোট দেবে। সুতরাং হ্যাঁ মানেই একটা সংস্কারের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা যায়। অ্যাডভোকেট মোস্তফা শরীফী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আশা করছি আপনার মূল্যবান তথ্যগুলো আমাদের দর্শকদের অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি আপনি দুটো ভোট দেবেন। একটা আপনার এলাকার প্রতিনিধি বেছে নিতে, আর একটা দেশের শাসন কাঠামো কেমন হবে সেই সিদ্ধান্তে মত দিতে। হ্যাঁ বা না যেটাই হোক, সিদ্ধান্তটা হওয়া উচিত বোঝাপড়ার ভিত্তিতে। কারণ গণভোট শুধু আজকের প্রশ্ন নয়, এটা আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। আবারও কথা হবে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সমসাময়িকে। সে পর্যন্ত ভালো থাকুন, বাংলা নিউজ 24-এর সাথে থাকুন।